হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ ফাউন্ডেশনস। আজ আমরা প্যাথোলজির একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার নিয়ে কথা বলবো, হিমোগ্লোবিন, পিসিভি আর রেড সেল ইন্ডাইসিস। এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট কারণ এটার উপর ডিপেন্ড করে আমাদের অ্যানিমিয়া ডায়াগনোসিস, ক্লাসিফিকেশন আর ম্যানেজমেন্ট। ছোট একটা ব্লাড রিপোর্টে এই ভ্যালুসগুলো দেখলেই আমরা পেশেন্টের কন্ডিশনের একটা ক্লিয়ার পিকচার পেতে পারি। তাই আজ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এই কনসেপ্টগুলো কী, কেন ইম্পর্ট্যান্ট আর এক্সামে এটার থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে। সো লেটস বিগিন। আমরা বেসিক দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল হিমোগ্লোবিন সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দেওয়া যাক। অবভিয়াসলি আমরা জানি, কিন্তু আমরা আবার রিমাইন্ড করে দিতে চাই, হিমোগ্লোবিন হচ্ছে আয়রন কন্টেনিং প্রোটিন যেটা আমাদের রেড ব্লাড সেলের ভেতরে থাকে, এবং এই হিমোগ্লোবিনটা কিন্তু অক্সিজেন ক্যারি করে থাকে লাং থেকে পুরো বডির মধ্যে, যেটা আমরা এই ব্লাড ভেসেলের ফ্লোয়ের মাধ্যমে বুঝতে পারছি। দেখা যাচ্ছে এখানে হিমোগ্লোবিন আছে আরবিসির মধ্যে, এবং আরবিসি হিমোগ্লোবিন সহ অক্সিজেন ক্যারি করে নিয়ে যাচ্ছে ডিফারেন্ট টিস্যু এবং সেলের মধ্যে। হিমোগ্লোবিনের অ্যামাউন্ট যদি কমে যায়, টিস্যু কিন্তু এনাফ অক্সিজেন আর পাবে না, এবং এটাকে আমরা অ্যানিমিয়া বলতে পারি। দেন পিসিভি অথবা প্যাকড সেল ভলিউম। এই পিসিভির মাধ্যমে আমরা জানতে পারি টোটাল ব্লাড ভলিউমের কত পার্সেন্ট আরবিসি। যদি আমরা একটা টিউব নিই যেটাতে ব্লাড ভর্তি এবং একটা সেন্ট্রিফিউগাল মেশিনে এটা স্পিন করতে থাকি, রেড ব্লাড সেলগুলো কিন্তু তলানিতে জমতে থাকবে। আর এই যে আরবিসিগুলো এখানে প্যাকড হয়ে গেল, এটা একটা লেয়ার এখানে তৈরি হয়েছে, আর এই লেয়ারটা টোটাল লেয়ারের একটা ফ্র্যাকশন হিসেবে পিসিভিকে ইন্ডিকেট করছে। এই পিসিভি একটা স্ট্রেট ফরওয়ার্ড মেজার, যেটা দিয়ে আমার রেড ব্লাড সেল কম্পোনেন্ট কতটুকু ঠিক এটা আমরা বুঝতে পারি। তারপর আমরা রেড সেল ইন্ডাইসিসের দিকে দেখতে পারি। রেড সেল ইন্ডাইসিস তিনটা, একটা হচ্ছে এমসিভি, এমসিএইচ আর একটা হচ্ছে এমসিএইচসি। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু হিমোগ্লোবিনের সাথে রিলেটেড, রেড সেল কাউন্টের সাথে এবং পিসিভি এর সাথে। এমসিবি এটা সাইজ সম্পর্কে আমাদের আইডিয়া দেয় যে আমাদের রেড সেল কতটুকু বড়, আর এমসিএইচ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা সেলের মধ্যে কতটুকু হিমোগ্লোবিন প্যাকড হয়ে আছে, আর এমসিএইচসি এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কনসেন্ট্রেশন কতটুকু আছে। এই তিনটা ইন্ডাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অ্যানিমিয়া কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়েছে, অর্থাৎ এটাকে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, নর্মাসাইটিক অ্যানিমিয়া নাকি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তাই আমাদের মনে রাখতে হবে ইন্ডাইসিস ক্যালকুলেট করা হয়, এদের ডিরেক্টলি মেজার করা হয় না। এখন হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা একটু রিক্যাপ করা যাক। আরবিসির মাঝখানে হিমোগ্লোবিনটা থাকে। হিমোগ্লোবিনের দুইটা পার্ট আছে, একটা গ্লোবিন পার্ট, আর এই গ্লোবিন পার্ট 4টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি। আমরা এই ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি গ্রিন কালার 2টা চেইন আর অরেঞ্জ কালারের 2টা চেইন, ইন টোটাল 4টা চেইন। নর্মালি আলফা চেইন 2টা থাকে আর বিটা চেইন 2টা থাকে একটা হিমোগ্লোবিনের মধ্যে, আর হিম পার্টটা থাকে। প্রত্যেকটা গ্লোবিন চেইনের একটা করে হিম পার্ট আমরা দেখতে পাবো, আর হিম হচ্ছে একটা রিং লাইক স্ট্রাকচার যেটাকে প্রোটোপরফাইরিন 9 বলা হয়, এবং এই হিমের সাথে একটা আয়রন কানেক্টেড থাকে। আয়রনটা আমরা এখানে ব্রাউন কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, একটা ব্রাউন ডট। আয়রনটা কিন্তু এখানে Fe2+ অবস্থায় থাকবে, এটা সেন্টারের মধ্যেই থাকবে, আর এই আয়রনটাই কিন্তু অক্সিজেনের সাথে বাইন্ড করে। আয়রন যদি অক্সিডাইজড হয়ে Fe3+ হয়ে যায়, তখন এটা ম্যাথ হিমোগ্লোবিন হয়ে যায়, আর এটা অক্সিজেন ক্যারি করতে পারে না। এটাই হচ্ছে আমাদের মেইন প্যাথোলজি পয়েন্ট। আমাদের মনে রাখতে হবে Fe2+ অক্সিজেন ক্যারি করতে পারে, Fe3+ অর্থাৎ ম্যাথ হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করতে পারে না। আমাদের মনে রাখতে হবে হিমোগ্লোবিন এ হচ্ছে অ্যাডাল্ট টাইপ, যেখানে 2টা আলফা এবং 2টা বিটা চেইন থাকে, এবং এটাই প্রিডমিনেন্ট টাইপ। তার মানে 95 থেকে 97% ক্ষেত্রে হিমোগ্লোবিন এ থাকবে। এছাড়াও একটা স্মল পার্সেন্টেজ হিমোগ্লোবিন A2 আমরা দেখতে পাই, যেখানে বিটার জায়গায় ডেল্টা চেইন থাকে। অলসো হিমোগ্লোবিন এফ নামের একটা হিমোগ্লোবিনের টাইপ আছে, যেটা ফিটাল হিমোগ্লোবিন, এবং এটার কিন্তু গামা চেইন থাকে। ফিটাসের ক্ষেত্রে হিমোগ্লোবিন এফটা মেইন হিমোগ্লোবিন, কারণ এই হিমোগ্লোবিন এফটা অক্সিজেনের প্রতি হায়ার অ্যাফিনিটি দেখায়। তার মানে সে সহজে মাদারের ব্লাড থেকে প্লাসেন্টার মাধ্যমে অক্সিজেনটা পুল করে তার দিকে নিয়ে আসতে পারে। এছাড়া আরও কিছু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আছে, যেটা আমরা আগে পড়েছি, আমরা একটু রিক্যাপ করে নিই। একটা হিমোগ্লোবিন অ্যাবনর্মাল আছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন এস, অর্থাৎ দ্য সিকল হিমোগ্লোবিন। এখানে যেটা হয়, বিটা চেইনের মধ্যে বিটা চেইনের 6 নম্বর পজিশনে গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিন দিয়ে রিপ্লেসড হয়ে যায়। এই সিঙ্গেল চেইন হিমোগ্লোবিনকে দেখা যায় পলিমারাইজ করে ফেলে যখনই অক্সিজেনের লেভেলটা কমে যায়। অ্যাজ এ রেজাল্ট রেড সেলটা সিকল করা শুরু করে। অ্যানাদার অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ইজ হিমোগ্লোবিন সি। হিমোগ্লোবিন সি এর মধ্যে বিটা চেইনের 6 নম্বর পজিশনে লাইসিন গ্লুটামিক অ্যাসিডের জায়গায় বসে যায়।
আরেকটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন ডি পাঞ্জা। এটা বিটার 121 নম্বর পজিশনের মধ্যে একটা চেঞ্জ দেখায়। আর এই তিনটা সাবস্টিটিউশন কিন্তু হেমাটোলজি এক্সাম আর জেনেটিক্সের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাবনর্মাল হিমোগ্লোবিনগুলো ডিফারেন্ট ডিজিজ ম্যানিফেস্ট করে থাকে। বার্থের পর বেবি কিন্তু হিমোগ্লোবিন এফ বানানো বন্ধ করে দেয় আর হিমোগ্লোবিন এ বানানো শুরু করে। এটাকে বলা হয় হিমোগ্লোবিন সুইচিং। এটা হয় কারণ যে জিনগুলা গামা চেইন বানানোর জন্য দায়ী তারা সাপ্রেসড হয়ে যায়, আর যে জিনগুলা বিটা চেইন বানানোর জন্য রেসপন্সিবল তারা অ্যাক্টিভেটেড হয়ে যায়। যদি এই সুইচিংটা প্রপারলি না হয় সেক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়ার মতো প্রবলেম অ্যারাইজ করতে পারে, আর বিটা থ্যালাসেমিয়াতে বিটা চেইন এনাফ পরিমাণে তৈরি হয় না। এখন প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিন এফ এর কথা যে আমরা বললাম, এই হিমোগ্লোবিন এফ এর অক্সিজেনের অ্যাফিনিটি এত বেশি কেন? এই কিটা এই 2,3-DPG এর মধ্যে লুকানো আছে। 2,3-DPG মানে হচ্ছে 2,3-বিসফসফোগ্লিসারেট। অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় এই 2,3-DPGটা হিমোগ্লোবিন এ এর সাথে বাইন্ড করার সাথে সাথে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটি কিন্তু কমতে থাকে। অ্যাজ এ রেজাল্ট টিস্যুর মধ্যে হিমোগ্লোবিন এ অক্সিজেন আনলোড করে দেয়, কিন্তু এই হিমোগ্লোবিন এফ এর সাথে 2,3-DPG হিমোগ্লোবিন এ এর মতো বাইন্ড করতে পারে না। সো হিমোগ্লোবিন এফ অক্সিজেন বেশি ধরে রাখতে পারে। এটা একটা ফিটাসের জন্য পারফেক্ট কন্ডিশন, কারণ ফিটাসের ম্যাটার্নাল ব্লাড থেকে প্ল্যাসেন্টার মাধ্যমে অক্সিজেন তার দিকে পুল করে নিয়ে আসতে হয়। এক্সামের মধ্যে প্রায় সময় এই কোয়েশ্চেনটা করা হয় যে হোয়াই ডাজ ফিটাল ব্লাড হ্যাভ এ লেফট শিফটেড অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ? রিজনটা হচ্ছে রিডিউসড 2,3-DPG বাইন্ডিং। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে গ্লোবিন জিনগুলোর কথা বললাম এগুলো কোথায় অবস্থিত? আলফা গ্লোবিন জিনের কথা যদি আমরা বলি, আলফা গ্লোবিন জিন কিন্তু ক্রোমোজোম 16 এর মধ্যে থাকে, আর বাকি সবগুলা জিন ক্রোমোজোম 11 এর মধ্যে আমরা পাবো। বাকিগুলা বলতে আমরা ডেল্টা, দেন বিটা আর গামা গ্লোবিন জিন বোঝাচ্ছি। এখানে আলফা গ্লোবিন জিনটা একটা টাইপও, অর্থাৎ এটা এখানে টাইপিং এরর হয়েছে। এই অ্যাসোসিয়েশনটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। যদি আমরা কখনো আলফা থ্যালাসেমিয়ার কথা চিন্তা করি, তখন আলফা থ্যালাসেমিয়াতে ক্রোমোজোম নম্বর 16 এর মধ্যে ডিলিশন অথবা মিউটেশন হবে। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যাবে প্রবলেমটা ক্রোমোজোম 11 এর মধ্যে আমরা দেখব। আমরা হিমোগ্লোবিন মেজার কেন করব? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা অ্যানিমিয়া ডায়াগনোজ করার জন্য হিমোগ্লোবিনটা মেজার করে থাকি। অ্যানিমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন লো হয়ে যায়, আর আমরা যদি কখনো দেখতে পাই পলিসাইথেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন হাই হয়ে যায়। এই পলিসাইথেমিয়া প্রাইমারি কজে হতে পারে, ফর এক্সাম্পল পলিসাইথেমিয়া ভেরা, অথবা সেকেন্ডারি কজ যেমন ক্রনিক হাইপক্সিয়াতেও কিন্তু আমরা এই হাই হিমোগ্লোবিন দেখতে পাই। সিওপিডি অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। থার্ডে আমরা মনিটর করার জন্য এই হিমোগ্লোবিনটা মেজার করে থাকি। ফর এক্সাম্পল একটা পেশেন্টকে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিচ্ছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য, তখন আমরা তার হিমোগ্লোবিনটা ট্র্যাক করে থাকি যাতে আমরা বুঝতে পারি যে তারা ট্রিটমেন্টের কোনো রেসপন্স দেখাচ্ছে কিনা। ফাইনালি আমরা রেড সেল ইন্ডাইসেসগুলো ক্যালকুলেট করে থাকি, যেটা হচ্ছে এমসিভি, এমসিএইচ আর এমসিএইচসি, কারণ এই তিনটা রেড সেল ইন্ডাইসেসের মাধ্যমে আমরা অ্যানিমিয়াটা ক্লাসিফাই করতে পারি। হিমোগ্লোবিনের নর্মাল রেফারেন্স রেঞ্জ কিন্তু ভ্যারি করতে থাকে। অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে এই রেঞ্জটা হচ্ছে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার। ফিমেলের ক্ষেত্রে কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আছে, ফর এক্সাম্পল মেনস্ট্রুয়েশন, যেখানে ব্লাড লস হয়, এই কারণে তাদের নর্মাল হিমোগ্লোবিন লেভেল কম্পারেটিভলি একটু কম, যেটা 11.5 থেকে 16.5। নিউবর্নের ক্ষেত্রে হিমোটোক্রিট অনেক বেশি থাকার কারণে তাদের হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ থাকে 13.5 থেকে 19.5, আর চিলড্রেনের ক্ষেত্রে এটা হয়ে যায় 11 থেকে 13 গ্রাম পার ডেসিলিটার। সো আমরা যদি একটা অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে দেখতে পাই তার হিমোগ্লোবিন 9 হয়ে গেছে, তার মানে ফিমেলটার অ্যানিমিয়া চিন্তা করতে হবে। নিউবর্নের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই তার হিমোগ্লোবিন লেভেল 15 কিন্তু একটা পারফেক্টলি ফাইন নাম্বার, কারণ এটা হেলদি রেঞ্জের মধ্যে পড়ে। আমরা অলরেডি ডিসকাস করেছি পলিসাইথেমিয়া অথবা সেকেন্ডারি পলিসাইথেমিয়াতে হিমোগ্লোবিন রেইজ হয়। ডিহাইড্রেশনের বিষয়টাও একটু বলে দেওয়া যায়। ডিহাইড্রেশনের ক্ষেত্রে দেখা যায় প্লাজমা যে ভলিউমটা আছে, প্লাজমা ভলিউমটা কমতে থাকে, কিন্তু রেড সেল কনসেন্ট্রেশন যে অ্যামাউন্টটা ছিল তার অ্যামাউন্ট বাড়ছেও না কমছেও না। এ কারণে দেখা যায় রেড সেল কনসেন্ট্রেশনটা হায়ার মনে হতে থাকে। এই ঘটনাকে আমরা বলতে পারি রিলেটিভ পলিসাইথেমিয়া। আর আমরা আগেই বলেছি সব অ্যানিমিয়ার ক্ষেত্রেই হিমোগ্লোবিন কমতে থাকে, সেটা ব্লাড লসের কারণে হতে পারে, আয়রনের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, B12 ডেফিসিয়েন্সি, বোন মেরো ফেলিওর এক্সেট্রার কারণে হতে পারে। ওভার হাইড্রেশনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় হিমোগ্লোবিন কমে যাচ্ছে, কারণ এক্সেস যে প্লাজমা আসছে ওই এক্সেস প্লাজমাটা কিন্তু রেড ব্লাড সেলকে ডাইলিউট করছে, এবং এটার কারণে একটা ফলস লো মেজারমেন্ট আমরা পাচ্ছি, যদিও টোটাল রেড সেল মাসটা নর্মাল আছে। ল্যাবে আমরা যখন হিমোগ্লোবিনটা মেজার করি তখন দুইটা মেথড ইউজ করা হয়, একটা হচ্ছে সায়ালিস মেথড আর একটা হচ্ছে
সায়ান ম্যাথ হিমোগ্লোবিন মেথড। সালিস মেথডটা একটা ওল্ড অ্যাপ্রোচ, এটা একটা ভিজুয়াল মেথড। তার মানে এটা আমরা স্ট্যান্ডার্ডের সাথে দেখে মিলানোর চেষ্টা করি। ফার্স্টে আমরা যেটা করব, ব্লাডকে আমরা অ্যাসিডের সাথে মিক্স করে অ্যাসিড হিমাটিন ফরমেশন করব। এই অ্যাসিড হিমাটিনটা ফরমেশন করার পর আমরা স্ট্যান্ডার্ড একটা কালারের সাথে ম্যাচ করার চেষ্টা করব। এটা খুবই সিম্পল, বাট এটা অ্যাকুরেট না, এটার অ্যাকুরেসি একটু লো। এছাড়া ফটোমেট্রিক মেথডও আছে। আর আমরা যেটা বললাম সায়ান ম্যাথ হিমোগ্লোবিন মেথড, এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ এটা সব ধরনের হিমোগ্লোবিনকে একটা ইউনিভার্সাল কম্পাউন্ডে কনভার্ট করে এবং সেই কম্পাউন্ডের নাম হচ্ছে সায়ান ম্যাথ হিমোগ্লোবিন। এটা একটা স্টেবল স্ট্যান্ডার্ড, মিনিমাল এরর এখানের মধ্যে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড রেকমেন্ডেড। এটার একটা ডাউন সাইডও আছে, এখানে একটা রিয়েজেন্ট ইউজ করা হয় যেটা পটাশিয়াম সায়ানাইড, এবং এটা খুবই টক্সিক, তাই হ্যান্ডেল করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হয়। এছাড়া আরও অন্যান্য মেথড আছে, যেমন অক্সি হিমোগ্লোবিন মেথড, অ্যালকালাইন হেমাটিন মেথড, বাট এগুলো থাকার পরও আমরা সবসময় সায়ান ম্যাথ হিমোগ্লোবিন মেথডটাই সবসময় ইউজ করার জন্য রেকমেন্ড করি। পিসিভি বা প্যাক সেল ভলিউমের কথা আমরা আগেই বলেছিলাম। অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে এটা 40 থেকে 54% রেঞ্জের মধ্যে থাকে, আর ফিমেলের ক্ষেত্রে এটা 37 থেকে 47% রেঞ্জের মধ্যে থাকে। এটা ফিমেলের ক্ষেত্রে লোয়ার, কারণ ফিমেলের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ব্লাড লস হয় এবং কিছু তার হরমোনাল ইফেক্টও আছে। আমরা এখন এই পিসিভিটা মেজার কিভাবে করি? মেথডের নাম হচ্ছে মাইক্রো হেমাটোক্রিট মেথড, অর্থাৎ এই মাইক্রো হেমাটোক্রিট মেথডটাই মোস্ট কমন মেথড। আমরা একটা স্মল ক্যাপিলারি টিউব নিই, এই স্মল ক্যাপিলারি টিউবটা আমরা মেশিনের মধ্যে দেওয়ার পর স্পিন করতে থাকি। মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। দেন যখন এখানে তলানি জমবে আরবিসির, আর উপরে যখন প্লাজমা থাকবে, তখন আমরা পার্সেন্টেজটা ডিরেক্টলি রিড করে থাকি। এটা খুবই কুইক এবং অ্যাকুরেট। আর যে উইনট্রপ মেথডটা আছে, উইনট্রপ মেথডটা লং টিউব ইউজ করে থাকে, কিন্তু এটা এখন লেস কমন। পিসিভি ইউজফুল কেন? হিমোগ্লোবিনের মতো এটা অ্যানিমিয়া ডায়াগনোস করতে হেল্প করে থাকে। নট অনলি অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া কিন্তু এই পিসিভি এর মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারবো। আর এটার মাধ্যমে আমরা অ্যানিমিয়ার সিভিয়ারিটি বুঝতে পারবো। যদি পিসিভি কখনো 20%-এর নিচে নেমে যায়, তার মানে আমরা বুঝতে পারবো এটা সিভিয়ার অ্যানিমিয়া বোঝাচ্ছে। আর এটা রেড সেল ইন্ডাইসেস গুলা ক্যালকুলেট করার জন্য খুবই এসেনশিয়াল, স্পেশালি এমসিভি আর এমসিএইচসি। আমরা এখন রেড সেল ইন্ডাইসেসের মধ্যে ডিপ ডাইভ করব। আমরা যখন অ্যানিমিয়ার ব্যাপারে কথা বলি, ফার্স্ট থিং যেটা আমরা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে রেড সেলগুলা দেখতে কেমন হয় এবং তারা কি পরিমাণ হিমোগ্লোবিন ক্যারি করে। এই ইনফরমেশনগুলো জানার জন্য আমরা 3টা ক্যালকুলেটেড ভ্যালুর উপর ডিপেন্ড করে থাকি, যেটা সিবিসি থেকে পাওয়া যায়। ফার্স্ট ওয়ান হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম, দেন মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, দেন এমসিএইচসি অথবা মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এই 3টা ইন্ডাইসেস একসাথে সাইজ এবং অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন সম্পর্কে বলে, এবং এটাও বলে যে সেলের ভেতরে হিমোগ্লোবিনটা কতটুকু কনসেন্ট্রেটেড। আমরা এমসিবি দিয়ে স্টার্ট করি। এমসিবি অর মিন কর্পাসকুলার ভলিউম। এমসিবি আমাকে জাস্ট সাইজ সম্পর্কে বলে সিম্পলি, অর্থাৎ অ্যাভারেজ সাইজ। ফর্মুলাটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। প্যাক সেল ভলিউমকে আমরা আরবিসি কাউন্ট দিয়ে ডিভাইড করব। ভ্যালুটা কিন্তু ফেমটোলিটারে এক্সপ্রেস করা হয়। ক্লিনিক্যালি যদি আমরা চিন্তা করি, এই 3টা ইন্ডাইসিসের মধ্যে এমসিবি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই এমসিবি দিয়ে কিন্তু আমরা অ্যানিমিয়া সর্বপ্রথম ক্লাসিফাই করে থাকি। এমসিপি যদি অনেক লো হয়, তার মানে হচ্ছে সেলগুলার সাইজ ছোট, এবং এটাকে আমরা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বলবো। অ্যাট দ্যাট পয়েন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া ইমিডিয়েটলি আমাদের মাইন্ডে আসতে হবে। আর এমসিপি যদি নর্মাল হয়, রেড সেলগুলো নর্মাল সাইজে, তার মানে হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া হচ্ছে। এই নর্মোসাইটিক অ্যানিমিয়াটা অ্যাকিউট ব্লাড লস, হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে দেখা যেতে পারে, স্পেশালি আর্লি স্টেজের কথা যদি আমরা চিন্তা করি। আর এমসিপি যদি অনেক হাই হয়ে যায়, তখন আমাদের বুঝতে হবে সেলের সাইজ অনেক লার্জ, আর এটা একটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, যেটা মোস্ট কমনলি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অথবা ফোলেট ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। কেন বি12 ডেফিসিয়েন্সি অথবা ফোলেট ডেফিসিয়েন্সির কারণে এটা হয়, এটা আমরা অন্য লেকচারের মধ্যে এক্সপ্লেন করেছি। আমরা সাইজ সম্পর্কে জানার পর আমরা এমসিএইচে মুভ করব, মানে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিনে। এমসিএইচ আমাদেরকে বলে যে একটা সিঙ্গেল রেড ব্লাড সেলের ভেতরে কতটুকু হিমোগ্লোবিন আছে। আমরা এটা ক্যালকুলেট করব হিমোগ্লোবিনকে আরবিসি কাউন্ট দিয়ে ডিভাইড করার মাধ্যমে। যদি সেলের সাইজ ছোট হয়, ছোট আরবিসি কিন্তু অল্প পরিমাণে, অর্থাৎ কম্পেয়ার করলে অল্প পরিমাণে হিমোগ্লোবিন ক্যারি করবে। সো আমরা যদি দেখি যে একটা সেল ম্যাক্রোসাইটিক, তার মানে এমসিএইচ এর ভ্যালু কিন্তু বেড়ে যাবে। এটার কারণে এমসিএইচকে আমরা একটা সাপোর্টিভ প্যারামিটার হিসেবে ধরতে পারি। এটা প্রাইমারি ডিসিশন মেকিং কোনো মার্কার না।
এমসিভি আর এমসিএইচ কভার করার পর আমরা এমসিএইচসি সম্পর্কে একটু জানব। এমসিএইচসি একটু স্লাইটলি ডিফারেন্ট, তবে কনসেপচুয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট। এমসিএইচসি স্ট্যান্ডস ফর মিন কর্পাসকোলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। আমরা যদি একটা রেড ব্লাড সেল চিন্তা করি, লেটস সে এটা একটা রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের ভিতরে যে আমরা হিমোগ্লোবিনগুলো দেখব, হিমোগ্লোবিনগুলোর কনসেন্ট্রেশন কতটুকু সেটা আমরা এই এমসিএইচসি এর মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে ফর্মুলাটা হচ্ছে হিমোগ্লোবিনকে আমরা পিসিভি দিয়ে ডিভাইড করব। আর এই ভ্যালুটা কিন্তু ক্রমিসিটি ইন্ডিকেট করে থাকে। ক্রমিসিটির মানে হচ্ছে আরবিসিটা কতটুকু পেল অথবা আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কতটুকু ভর্তি আছে। ম্যাক্সিমাম অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় এমসিএইচসি কিন্তু নর্মাল থাকে। এমসিএইচসি এর ভ্যালু হাই হয়ে যাওয়া এটা খুবই আনকমন, বাট এটা যখন হয় এটা নর্মালি হেরিডিটারি স্ফেরোসাইটোসিসের ক্ষেত্রে হতে পারে। স্ফেরোসাইটোসিস মানে আরবিসি একদম স্ফেরিক্যাল শেপ ধারণ করা। আর ওই কন্ডিশনের মধ্যে রেড সেলের যে সারফেস এরিয়াটা থাকে, সারফেস এরিয়াটা কিন্তু কমে যায়। সারফেস এরিয়া কমে গেলেও হিমোগ্লোবিন যেটা ছিল, হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা কিন্তু সেমই থাকে। তার মানে আমরা বুঝতে পারছি কনসেন্ট্রেশনটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, কারণ আমরা পিসিভি নিচে রাখছি আর হিমোগ্লোবিন উপরে রাখছি। হিমোগ্লোবিনের নাম্বার কোনো চেঞ্জ হয়নি, কিন্তু পিসিভি যেটা আছে সেটার ভলিউম কমে যাচ্ছে। কারণ আমরা আগে বলছি স্ফেরোসাইটোসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আরবিসির মেমব্রেন কমে যায় অথবা সারফেস এরিয়াটা কমে যায়। সো আমরা যদি এখন লজিক্যালি চিন্তা করি, এমসিভি আমাদের সাইজ সম্পর্কে আইডিয়া দেয়, এমসিএইচ আমাদেরকে বলে যে একটা সেলের মধ্যে কতটুকু হিমোগ্লোবিন আছে, যেটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি। এমসিএইচসি আমাদেরকে বলে যে হিমোগ্লোবিন কতটুকু ডেন্সলি প্যাকড আছে। আমরা যখন এক্সামের কথা চিন্তা করব, আমাদের সর্বপ্রথম এমসিভি দিয়ে স্টার্ট করতে হবে। এমসিভি দিয়ে স্টার্ট করার পর আমরা এমসিএইচসি এর দিকে তাকাবো, যাতে আমরা বুঝতে পারি যে অ্যানিমিয়াটা হাইপোক্রোমিক নাকি না। আর এমসিএইচকে আমরা একটা সাপোর্টিং প্যারামিটার হিসেবে ধরবো, যেটা নর্মালি এমসিভি এর দিকেই যায়। আর এর মাধ্যমে আমরা একটা রেড সেল ইন্ডাইসিসের কমপ্লিট পিকচার পেলাম। আমরা যদি এই কমপ্লিট পিকচারটা বুঝতে পারি, দেন অ্যানিমিয়া ক্লাসিফিকেশন এবং প্যাটার্ন রেকগনিশন আমরা লজিক্যালি বের করতে পারবো মেমোরাইজ করার বদলে। আমাদের এখন বাফি কোড সম্পর্কে কিছু ইনফরমেশন নেওয়া দরকার। আমরা একটা টিউব দিয়ে স্টার্ট করব। লেটস সে এটা একটা টিউব। এই টিউবটা আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে স্পিন করতেছি। তখন দেখা যাবে আরবিসি নিচে বটমের মধ্যে জমা হচ্ছে, অর্থাৎ প্রেসিপিটেট করতেছে। সো আমরা এখানে আরবিসি বললাম। আর উপরে প্লাজমাটা জমছে। আর এই প্লাজমা আর আরবিসির মাঝখানে একটা হোয়াইটিশ লেয়ার থাকে, যেটাকে আমরা বাফি কোড বলে থাকি। এই বাফি কোডের মধ্যে হোয়াইট ব্লাড সেল থাকে এবং সাথে প্ল্যাটিলেটও থাকে। এই বাফি কোডটা কিন্তু সার্টেন কন্ডিশনের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট। লিউকেমিয়ার ক্ষেত্রে দেখা যায় অ্যাবনর্মাল হোয়াইট ব্লাড সেল চলে আসে। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে হাইপার সিগমেন্টেড নিউট্রোফিল আমরা দেখতে পাই। আর সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে দেখা যায় ডাব্লিউবিসি হাই নাম্বারে থাকতে পারে। সো এই বাফি কোডটা কিন্তু একটা কুইক ওয়ে ডাব্লিউবিসি এবং প্ল্যাটেলেট ডিসঅর্ডার বোঝার জন্য। এই ইমেজের মধ্যে কিন্তু আমরা বাফি কোডটা দেখতে পাচ্ছি। উপরে প্লাজমা, নিচে রেড সেল আর মাঝখানে একটা হোয়াইটিশ লেয়ার অফ বাফি কোড, যেখানের মধ্যে হোয়াইট ব্লাড সেল আর প্ল্যাটেলেট থাকে। আমরা অলরেডি বলেছি লিউকেমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সিভিয়ার ইনফেকশন ডায়াগনোজ করার ক্ষেত্রে অথবা বোঝার ক্ষেত্রে আমরা বাফি কোডটা ইউজ করতে পারি। ফাইনালি আমাদের এক্সামের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো সেগুলো একটু কনসলিডেট করা যাক। সবার আগে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে হিমোগ্লোবিন এফ হ্যাজ হায়ার অক্সিজেন অ্যাফিনিটি ডিউ টু রিডিউসড 2,3 ডিপিজি বাইন্ডিং। এটা একটা ফেভারিট ইনফরমেশন। এরপর সায়ান মেথ হিমোগ্লোবিন মেথড হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশনের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। আর পিসিভি আরবিসি ভলিউম ফ্র্যাকশন অফ হোল ব্লাড। আর আমরা বলতে পারি পিসিভি হচ্ছে ভলিউম পার্সেন্টেজ অফ রেড ব্লাড সেল ইন হোল ব্লাড। এমসিভির মাধ্যমে মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আর যে আলফা গ্লোবিন জিন আছে, আলফা গ্লোবিন জিন কিন্তু ক্রোমোজোম 16-এ থাকে, ভুল করা যাবে না। বাকি যে জিনগুলো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রোমোজোম 11-এ থাকে। এছাড়া আমরা আরও কয়েকটা ইনফরমেশন রিক্যাপ করতে পারি। যেমন সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় এএসআর কিন্তু অনেক লো হয়ে যায় অ্যানিমিয়া থাকার পরও, কারণ সিকেল সেল রোলে ফরমেশন করতে পারে না। আর এমসিএইচসি হাইপোক্রোমিয়া ইন্ডিকেট করে থাকে, যেটা লো হয় আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে, কারণ এমসিএইচসি হাই হওয়াটা নর্মালি দেখা যায় না। আর যদি হাই হিমোগ্লোবিন দেখা যায় অতিরিক্ত হাই, তার মানে এটা পলিসাইথেমিয়া হওয়ার সম্ভাবনা আছে। আর এমসিভি, এমসিএইচ আর এমসিএইচসি এই তিনটা ইনডাইসিসের ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, কারণ দে আর অফেন আস্কড ডিরেক্টলি। সো আমরা যদি এখন সাম আপ করি, তাহলে হিমোগ্লোবিন, পিসিভি,
রেড সেল ইন্ডাইসেস এগুলো শুধু ল্যাব রিপোর্টের নাম্বার না, এগুলো আমাদের ব্লাডের হেলথের ফান্ডামেন্টাল ইন্ডিকেটর। পরদিন ক্লিনিকে ব্লাড রিপোর্ট দেখলে আজ শেখা কনসেপ্টগুলো মনে রাখার চেষ্টা করবা। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এটা আমাদের সিগনিফিক্যান্টলি হেল্প করবে। অ্যান্ড বাই দিস উই কমপ্লিট আওয়ার টুডেজ লেকচার। Until next time, keep building your foundations. Thank you.